নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুৎসা, অপপ্রচার, মস্তানি, দাঙ্গা, হিন্দু মুসলমান করেই কি ক্ষমতায় আসতে চায় ভারতীয় জনতা পার্টি? গত কয়েকদিন আগে পর্যন্ত যে দিলীপ ঘোষ একেবারে কোণঠাসা ছিলেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। একসময় তো মনে হয়েছিল রাজনৈতিক বানপ্রস্থে চলে গেছেন বিজেপির এই উঠতি নেতা। কিন্তু হঠাৎ করে মোহন ভগবত রাজ্যে এসেছিলেন, তার সঙ্গে কি বৈঠক করলেন, হঠাৎ করে রাজনৈতিক অক্সিজেন পেয়ে হুমকি দিচ্ছেন, মহিলাদের অসম্মান করছেন, মহিলাদের দিকে তেড়ে যাচ্ছেন, মহিলাদের মারতে যাচ্ছেন, গলায় পা দিয়ে দেবেন বলছেন, গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন বলছেন। সে কথা আপনারা শুনেছেন। আজকে আবার নতুন একটা হুমকি প্রচ্ছন্ন দিয়ে রাখলেন এই দিলীপ ঘোষ। তিনি আজকে কাটোয়ায় গেছিলেন, সেখানে একটি বাজার থেকে বড় দা কিনেছেন। সেই দা কিনে তিনি বললেন, এই দা দিয়ে অনেক কাজ হয়ে যাবে। তাহলে কি আবার নতুন করে বাংলার রাজনীতিতে উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারের মতো মস্তানি রাজ চালু করতে চাইছেন বা জঙ্গল রাজ চালু করতে চাইছে ভারতীয় জনতা পার্টি? বেশ কয়েকদিন রাজনৈতিক বানপ্রস্থে ছিলেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মূলত তার পিছনে ছিলেন সদ্য হিন্দু হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20 সাল পর্যন্ত ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যেতেন, তাদের সঙ্গে রোজা করতেন। তিনি হঠাৎ করে 2020-তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তার রাজনৈতিক প্রভু অমিত শাহের হাত ধরে। তিনি বেশ কিছুটা শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করে দিয়েছিলেন। তার চোখ দিয়েই বিজেপি দেখছিল পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের একটা অধরা স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে রাজনৈতিক ধাক্কা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশলী চালে যেভাবে নস্তানামুদ হয়ে 2021-এর পরে 24-এ ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে গুম ঘরে চলে গেছিলেন, হঠাৎ করে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ নতুন করে মস্তানির রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন। একে অপরকে ক্রস করার চেষ্টা করছেন। কে সবচেয়ে বেশি মস্তানি করতে পারেন, কে সবচেয়ে বেশি গুন্ডামি করতে পারেন, কে সবচেয়ে বেশি দাঙ্গা করতে পারেন, কে সবচেয়ে বেশি হিন্দু মুসলমান করতে পারেন, কে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক কার্ড খেলতে পারেন, তা এখন এই দুই নেতার মধ্যে রেষারেষি শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক প্রভু তার মাথা থেকে হাত তুলে নেবার পরেই তিনি তার রাজনৈতিক প্রভু হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। গতকাল তিনি গেছিলেন হাওড়াতে, সেখানে পুলিশের সঙ্গে তার একটু ধস্তাধস্তি হয়েছিল। যেভাবে তিনি নাটক করে অসুস্থ হবার ভান করলেন, ইনজিওর্ড হবার ভান করলেন, তা কিন্তু যে কোনো বড় অভিনেতাকেও হার মানিয়ে দেবে গতকালের তার অভিনয়। তার অভিনয়কে সঙ্গত করেছিলেন তার আর এক শিষ্য, তার নাম হচ্ছে সজল ঘোষ। তিনি হঠাৎ করে অ্যাম্বুলেন্স নিয়ে একেবারে বিধানসভার সামনে চলে এলেন। সেই অ্যাম্বুলেন্সে ছিল আইসিইউ ফ্যাসিলিটি। তিনি কি ভেবেছিলেন শুভেন্দু অধিকারী একেবারে বিরাটভাবে ইনজিওর্ড হয়েছেন, তাকে এক্ষুনি আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হবে? শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক নাটক গতকাল হাওড়ায় মঞ্চস্থ করেছেন, তা কিন্তু বুঝতে পারেননি এই সজল ঘোষ। কারণ তিনি তো এই নতুন ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির গেরুয়া বসন তিনি খুব একটা ফিট করাতে পারছেন না। তাই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক নাটক তিনি ধরতে পারেননি। তিনি গতকাল এই ঘটনার পরে তার ঘনিষ্ঠজনদের কাছে তা নিয়ে ক্ষমা চেয়েছেন। নতুন এক মস্তানের উপদ্রব হয়েছে, তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। তিনি খড়গপুরে গত কয়েকদিন আগে মস্তানি করতে যেভাবে স্থানীয় মহিলাদের আক্রোশের সামনে পড়েছিলেন, সেখান থেকে তিনি যেভাবে হোক দিয়ে ছুট করে পালিয়ে এসেছিলেন। আজকে তিনি গেছিলেন কাটোয়াতে। কাটোয়াতে যে তিনি বাজার থেকে এত কিছু জিনিস পাওয়া যায় যেখানে, সেখান থেকে তিনি বড় একটা দা কিনলেন। এই দা কেনার অস্ত্র কি? দা দিয়েই কি তিনি কাজ সারবেন? কি কাজ সারবেন?
নাকি বাংলার রাজনীতিতে জঙ্গল রাজ চালু করার চেষ্টা করছেন, ভীতি প্রদর্শনের রাজনীতি চেষ্টা করছেন? কি বলেছেন আজকে দিলীপ ঘোষ, সেই বক্তব্যটা আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে। কি একবার বলুন দাদা, একবার বুঝতে পারবে যখন কাজ হবে। কি কাজে লাগবে? দা রামনবমী আছে সামনে, হ্যাঁ, সব কাজ হয়ে যাবে এক রাতে। এই যে লালি দিয়ে আছে এই তো মঞ্চে পড়ে যাবে। নমস্কার করতে দেবে বাড়ি যাবো। দাদা দা দিয়ে কি হবে একেবারে? বুঝতেই পারছো। নমস্কার করি। আপনারা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। দিলীপ ঘোষ কি বলতে চাইলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সামনে রামনবমী আছে, যে রামনবমীর জন্য কলকাতা পুলিশকে আইপিএলের একটি ম্যাচকে পর্যন্ত সরাতে হয়েছে। কারণ গত কয়েক বছর আগের ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক কৌশল, যেভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানকে তারা একেবারে অস্ত্রের প্রদর্শনীর মতো করে উপস্থিত করেছেন, তাতে বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই দিলীপ ঘোষ রামনবমীর দিন নতুন আতঙ্ক তৈরি করবেন, কারণ এর আগেও তাকে দা হাতে দেখা গেছে। আবার গত দুদিনের যে ঘটনা খড়গপুরে ঘটেছে, তারপরে বলেছেন তিনি নাকি একাই 100, তার পাশে কোনো দলকে চাই না, তার পাশে শুভেন্দু অধিকারীকেও চাই না, সুকান্ত মজুমদারকেও চাই না, কারণ তিনি একাই নাকি সব দেখে নেবেন। এই দিলীপ ঘোষের তো বয়স হয়েছে, তিনি এখন হঠাৎ করে রাজনৈতিক কোন অক্সিজেন পেলেন যে তিনি হঠাৎ করে মাঠে নেমে পড়লেন, বাংলায় একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করার চেষ্টা করছেন, যেভাবে বিভিন্ন মানুষকে প্রলোভিত করছেন, যেভাবে বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছেন, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, তার বিপরীতমুখী প্রতিক্রিয়া তো হবেই। কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তিনি একেবারে বারুইপুরে যে সেই বিপরীতমুখী প্রতিক্রিয়ার সামনে পড়েছিলেন এবং তারপরে তাকে কাতর অনুনয় বিনয় করতে দেখা গেছে। এছাড়াও গত কয়েকদিন আগে খড়গপুরে গেছিলেন দিলীপ ঘোষ, যেভাবে মহিলারা তাকে 5 বছর পরে একেবারে ভূতের মতো দেখে চমকে গেছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন দিলীপবাবু আপনি এতদিন কোথায় ছিলেন? তাতেই দিলীপবাবুর একেবারে মোহভঙ্গ হয়ে গেল। তিনি একেবারে নার্ভ ফেল করে সেই মহিলাদের উদ্দেশ্যে উদ্যত হলেন। তিনি বললেন সেই মেয়েদের নাকি দেখে নেবেন, তাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবেন, তার বাবার টাকায় নাকি রাস্তা হচ্ছে। এই নতুন এক নেতা, যার বাবার এত কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে, যার বাবার টাকায় তিনি মেদিনীপুরের 3 নম্বর ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডে রাস্তা করার চেষ্টা করছেন। যতই চমকানি ধমকানি দেবেন ভারতীয় জনতা পার্টির নেতারা, ততই কিন্তু রাজনৈতিকভাবে তারা আরো চাপে পড়বেন। এই যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের রাজনৈতিক মতাদর্শ হয়, তাহলে কিন্তু আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গাতেই হায় হায় তাদের শুনতে হবে, কালো পতাকা দেখতে হবে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়ার প্রতিফলন কিন্তু এই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দেখতে পাবেন। কারণ আজকে যেভাবে দা হাতে কাটোয়াতে তিনি মস্তানি করার চেষ্টা করলেন, বাংলার মানুষ কিন্তু এই রাজনীতিকে কোনো মতেই মান্যতা দেন না। ভোট বাক্সে মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে। কারণ যেভাবে ধর্মে ধর্মে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে যখন রোজা চলছে সেই সময় যেন ভারতীয় জনতা পার্টির এই 2 নেতার হিন্দু মুসলমান রাজনৈতিক লড়াইকে লাগিয়ে দেবার একটা চেষ্টা তারা করছেন। মুসলিম সম্প্রদায় কিন্তু তাদের এই প্রলোভনে পা দেয়নি। তারা তাদের যে পবিত্র ঈদ তারা কিন্তু পালন করবেন আগামী সোমবার। তার আগেই পশ্চিমবঙ্গ সরকারও অত্যন্ত সজাগ রয়েছেন। যেভাবে ধর্মের আস্ফালন হচ্ছে, যেভাবে বিজেপি নেতাদের আস্ফালন হচ্ছে, তাদের বাংলার সংস্কৃতি যদি নষ্ট হয় তার দায় কিন্তু এই সুকান্ত, দিলীপ এবং শুভেন্দুদের নিতে হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।